প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিয়োগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ক্লাসেই বাংলাদেশের শাসন বিভাগ সম্পর্কে জেনেছ, যে বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন দ্বারা সরকারি দৈনন্দিন কার্যাবলী পালন করে এবং একই সাথে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে, সেই বিভাগকে শাসন বিভাগ বলা হয়ে থাকে। শাসন বিভাগের দুইটি অংশ রয়েছে, একটি রাজনৈতিক অংশ, অপরটি অরাজনৈতিক অংশ। আজকে আমরা বাংলাদেশ শাসন বিভাগের রাজনৈতিক অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব, যেটি বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগে বর্ণনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার পদমর্যাদা সম্পর্কে জেনে নিব। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ। ছবিটি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশে সরকার ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং এ কারণে বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন একজন প্রধানমন্ত্রী। তিনি একই সাথে বাংলাদেশের নির্বাহী ক্ষমতার মধ্যমণি, অর্থাৎ তাকে কেন্দ্র করেই বাংলাদেশের শাসন ব্যবস্থার সকল বিষয় পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা, অর্থাৎ বাংলাদেশে যে মন্ত্রিসভা রয়েছে এই মন্ত্রিসভার সকল ব্যক্তিদের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সম্মিলিতভাবেই বাংলাদেশ জাতীয় সংসদে তাদের সকল প্রকার নীতি নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করে থাকেন। আমরা যদি বাংলাদেশ সংবিধানের আলোকে ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখতে পাই বাংলাদেশ সংবিধানের 52 নং অনুচ্ছেদে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। অর্থাৎ সংবিধানের মাধ্যমেই প্রধানমন্ত্রীকে সকল প্রকার নির্বাহী ক্ষমতার মধ্যমণি বা সকল প্রকার নির্বাহী ক্ষমতার কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর এ কারণে বাংলাদেশের শাসন বিভাগের সকল প্রকার ক্ষমতার মধ্যমণি বা সকল প্রকার ক্ষমতার স্তম্ভ হিসেবে প্রধানমন্ত্রীকে বিবেচনা করা হয়ে থাকে এবং প্রকৃত অর্থেই বা বাস্তব অর্থেই প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়োগ পদ্ধতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। তবে সংসদীয় রীতি অনুযায়ী কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় সংসদের যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সাধারণত ওই সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা বা দলীয় প্রধান ব্যক্তিকেই রাষ্ট্রপতি সংসদের আস্থাভাজন সদস্য হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। তবে যদি কোনো কারণে কোনো দল জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি খুঁজে বের করেন এবং তাকেই সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন। তবে প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী বা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী নিজ পদে বহাল থাকবেন। বাংলাদেশের সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী
প্রধানমন্ত্রীর পদ মূলত 3টি কারণে শূন্য বলে ঘোষিত হতে পারে। তার প্রথমটি হচ্ছে প্রধানমন্ত্রী কোনো কারণে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিলে এবং রাষ্ট্রপতি যদি এই পদত্যাগপত্র গ্রহণ করেন তাহলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে। দ্বিতীয়ত, তিনি যদি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বা সংসদ সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, সেক্ষেত্রেও প্রধানমন্ত্রীর পদ শূন্য বলে ঘোষিত হবে। তৃতীয়ত, তিনি যদি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা হারান বা সমর্থন হারান, সেক্ষেত্রেও প্রধানমন্ত্রীর পদ শূন্য বলে ঘোষিত হবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির নিকট প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার জন্য পরামর্শ দিতে পারেন এবং এই পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্য কোনো সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন নন মর্মে সন্তুষ্ট হলে তিনি সংসদ ভেঙে দিবে এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী পদ শূন্য বলে ঘোষিত হবে। এই পর্যায়ে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জেনে নেব। বাংলাদেশের নির্বাহী বিভাগের মধ্যমণি হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের ক্ষমতা ভোগ করে থাকেন এবং সে অনুযায়ী তিনি তার দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন। প্রথমে রয়েছে মন্ত্রিসভা গঠন। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি মন্ত্রীদেরকে নিয়োগদান করলেও মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকাই মুখ্য, কেননা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিকট মন্ত্রীদের যে নাম প্রেরণ করেন বা তালিকা প্রেরণ করেন, মূলত রাষ্ট্রপতি সেই তালিকা অনুযায়ী মন্ত্রীদেরকে নিয়োগ দিয়ে থাকেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকেই তার পছন্দ অনুযায়ী বা আস্থাভাজন ব্যক্তিদেরকে নিয়েই মন্ত্রিসভা গঠন করেন। তবে প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার মধ্যে জাতীয় সংসদ সদস্যদের বাইরে থেকেও তার পছন্দ অনুযায়ী ব্যক্তিদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। দ্বিতীয়ত রয়েছে মন্ত্রিসভার নেতা হিসেবে ভূমিকা। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান ব্যক্তি হিসেবে মন্ত্রিসভায় নেতৃত্ব দিয়ে থাকেন। মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রিসভা গঠিত হয় এবং পরিচালিত হয় এবং মন্ত্রিসভার ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর উপরই নির্ভর করে। প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে যে কোনো সময় তার পদ থেকে পদত্যাগ করার জন্য অনুরোধ করতে পারেন। উক্ত ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর এই অনুরোধ পালনে ব্যর্থ হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী উক্ত মন্ত্রীর মেয়াদকাল শেষ করার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন এবং রাষ্ট্রপতি সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এছাড়া প্রধানমন্ত্রী কোনো কারণে পদত্যাগ করলে সম্পূর্ণ মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে গণ্য করা হয়ে থাকে। এছাড়া প্রধানমন্ত্রী তার নিজ এখতিয়ারের মাধ্যমে মন্ত্রিসভার অধিবেশন আহ্বান করতে পারেন। মন্ত্রিসভার কর্মসূচি নির্ধারণ করা বা মন্ত্রিসভার সভা পরিচালনা করা বা মন্ত্রীদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন করা, মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যাবলী পরিচালনা ও তত্ত্বাবধান করা মূলত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। আর এই কারণেই মূলত প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদের মূল স্তম্ভ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তৃতীয়ত বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শুধুমাত্র মন্ত্রিসভার নেতা নন, একই সাথে তিনি বাংলাদেশ জাতীয় সংসদেরও নেতা এবং বাংলাদেশ জাতীয় সংসদে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কখন অনুষ্ঠিত হবে কিংবা অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর অধিবেশনগুলোতে আলোচনা হবে ইত্যাদি সকল বিষয়ে প্রধানমন্ত্রী এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার রয়েছে। যে কোনো গুরুত্বপূর্ণ বিল প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পরেই কেবলমাত্র জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের সকল বিতর্ক ও আলোচনায় মন্ত্রিসভার সদস্যদেরকে প্রধানমন্ত্রী সাহায্য সহযোগিতা করে থাকেন। এছাড়া জাতীয় সংসদের পবিত্রতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষায় স্পিকারকে বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতা করাও প্রধানমন্ত্রীর অন্যতম দায়িত্ব। এছাড়া জাতীয় সংসদের যে সকল হুইপ রয়েছেন তাদের সাহায্যে প্রধানমন্ত্রী নিজ দলীয় সদস্যদের প্রয়োজনীয় আদেশ নির্দেশ প্রদান করতে পারেন এবং তাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়া রয়েছে, যদি কোনো কারণে বাংলাদেশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা হারায়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন এবং রাষ্ট্রপতি সে অনুযায়ী আদেশ দানের মাধ্যমে সংসদ ভেঙে দিতে পারেন। মূলত এভাবেই প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদে কর্তৃত্ব এবং নেতৃত্ব দিয়ে থাকেন। বাংলাদেশ প্রধানমন্ত্রীর আরও কিছু ক্ষমতা ও কার্যাবলী রয়েছে।
যেমন রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে মন্ত্রিসভার সংযোগ রক্ষাকারী হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। মন্ত্রিসভার বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে রাষ্ট্রপতির নিকট প্রধানমন্ত্রী উপস্থাপন করেন এবং সে সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা, স্থগিত করা, সংসদ অধিবেশন ভেঙে দেওয়া বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশ সংবিধানের ৪৮-৫ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয়ে মন্ত্রিসভা বিবেচনার জন্য বা আলোচনার জন্য পেশ করা হয়ে থাকে। পরবর্তী বিষয়টি রয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। তোমরা পূর্বের ক্লাসে জেনেছ যে বাংলাদেশে প্রজাতন্ত্রের সকল ধরনের নিয়োগ রাষ্ট্রপতি দিয়ে থাকেন। তথ্যগতভাবে এটি সত্য হলেও বাস্তবিক প্রয়োগে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা বা মুখ্য ভূমিকা রয়েছে, কেননা রাষ্ট্রপতি যে সকল নিয়োগ দিয়ে থাকেন এই সকল প্রকার নিয়োগের ক্ষেত্রেই তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে থাকেন বা প্রধানমন্ত্রী তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। রাষ্ট্রপতি উচ্চপদস্থ সরকারি কর্মচারী, বিচারক, রাষ্ট্রদূত প্রভৃতি নিয়োগদান করলেও কার্যত তিনি প্রধানমন্ত্রীর পরামর্শের মাধ্যমেই এই সকল নিয়োগ সম্পাদন করে থাকেন। পরবর্তী বিষয়টি রয়েছে দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে থাকেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা, একই সাথে তিনি তার নিজস্ব রাজনৈতিক দলেরও নেতা। এর জন্য তিনি দলীয় স্বার্থ রক্ষা, দলীয় ঐক্য রক্ষা, দলের ভাবমূর্তি বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করে থাকেন। মূলত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাফল্য এবং ব্যক্তিত্ব এগুলোর উপরেই তার রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং রাজনৈতিক দলের সফলতা নির্ভর করে। আর আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ নির্বাচনে মাধ্যমেই মূলত যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকে, সেক্ষেত্রে দলীয় নেতা হিসেবে তাকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে হয়। প্রধানমন্ত্রী শুধু সংসদের নেতা বা মন্ত্রী পরিষদের মধ্যমণি নয়, কিংবা তিনি শুধু দলীয় নেতা নন, একই সাথে তিনি বাংলাদেশের জাতীয় নেতা এবং পথ প্রদর্শক। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় ক্ষুদ্র গণ্ডি অতিক্রম করে একজন নিরপেক্ষ নেতা হিসেবে বা জাতির নেতা হিসেবে দেশে এবং দেশের বাইরে দায়িত্ব ও ভূমিকা পালন করে থাকেন। দেশের বৃহত্তর ভাবমূর্তি ধারণ ও অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে। এছাড়া তিনি জাতির নিরাপত্তা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবেও বাংলাদেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে তিনি বাংলাদেশের জাতির পক্ষ থেকে নেতৃত্ব দিয়ে থাকেন। আর এভাবে মূলত প্রধানমন্ত্রী তার ক্ষমতা ভোগ করে থাকেন এবং প্রয়োগ করে থাকেন। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।